আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়ালে ভালোবাসা গল্পের 44 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ঠিক আছে, আমার কিছু জানানোর আছে। আমি শুধু জানতে এসেছি, আমি কোনো মতামত বা উপদেশ শুনতে আসিনি। চেয়ারের সাথে হেলান দিয়ে ফিরোজ খান বলল, বলো শুনছি। আরিয়ান কিছুটা সময় দম ধরে রেখে বলতে শুরু করে, পুরীকে আমি পছন্দ করি অনেক আগে থেকে, দশম শ্রেণীতে পড়ার সময় থেকে। তখন পুরী ছিল অনেক ছোট, এসব ভালো লাগা ভালোবাসা কিছুই বুঝতাম না। কিন্তু আমি অবগত ছিলাম নিজের অনুভূতি সম্পর্কে। পুরীকে সব কিছু থেকে প্রোটেক্ট করতে চাইতাম যাতে ওর ক্ষতি না হয়, কিন্তু সেই প্রোটেক্ট করাটা পুরীর কাছে আমাকে ভিলেন করে দিয়েছিল। সেই কারণে হুট করে দেশ ছাড়ার ডিসিশন নেই। ফিরে এসে পুরীর মনোভাব বুঝতে পারলাম ও আমাকে পছন্দ করে, কিন্তু সেই সময় পুরীর পিছনে পড়ে যায় আহনাব চৌধুরী, যার কারণে কি বলো? থামলে কেন? আরিয়ানের কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনছিল ফিরোজ খান, তাই হঠাৎ থেমে যাওয়াতে একটু বিরক্ত হন। আরিয়ান এবার ফিরোজ খানের দিকে তাকিয়ে বলে, আমি পুরীকে বিয়ে করেছি আরিশার বিয়ের পরের দিনই। কি বললে? বিয়ে করেছো মানে? আমাদের না জানে কিভাবে করলে? যদি আমাদের অন্য জায়গায় বিয়ে ঠিক করতাম তখন কি করতে? ফিরোজ খানের কথায় আরিয়ান একটু শয়তানে হাসি দিয়ে বলে, আমার বউকে কিভাবে প্রোটেক্ট করতে হবে সেটা আমি জানি, আপনি চেষ্টা করলেও সফল হতেন না। আরিয়ানের কথা কিছুক্ষণ দম ধরে বসে থাকলো ফিরোজ খান, আর মনে মনে ভাবে, আমার ছেলে তো আমার থেকেও এক কাটে উপরে। ছেলের এমন কাজে ফিরোজ খান না খুশি হতে পারছেন না ঠিকভাবে মেনে নিতে পারছেন। আরিয়ানের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমার যা বলার ছিল বলেছি। আর হ্যাঁ, কাবিন সুদ করা আছে। বিয়ের দিন কাবিন লেখার সময় আমার থেকে অ্যামাউন্টটা শুনে নেবেন। দাঁড়াও। ফিরোজ খানের কথায় আরিয়ান দাঁড়িয়ে যায়, ঘুরে দাঁড়িয়ে তাকায় ফিরোজ খানের দিকে। ফিরোজ খান তখন নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে আরিয়ানের সামনে এসে দাঁড়িয়েই বলে, তুমি না চাইলেও তোমার সাথেই পুরো বিয়ে দিতাম। তুমি রাজি না হলে তাহসিনের সাথে বিয়ে দিতাম, কিন্তু খানবাড়ির ছেলের সাথেই পুরো বিয়ে হতো। ফিরোজ খানের কথা শুনে তাহসিন কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে থাকে। তাহসিন ভাবে বড় আব্বুর মাথায় সমস্যা হলো কিনা। সামনাসামনি বাপ বেটা দাঁড়িয়ে এরকম একটা সহজ বিষয়কে কিভাবে জটিল দিকে নিয়ে যাচ্ছে তাহসিন বিস্ময় হয়ে তাই দেখছে। বরাবরই সকলে জানে ফিরোজ খান খুবই চালাক চতুর মানুষ, কিন্তু এই চতুরতার পিছনে কারণ তাহসিনের বেন কেস করতে পারছে না। তাহসিনের ভাবনার সুতো ছিঁড়ে যায় আরিয়ানের কথায়। আরিয়ান ফিরোজ খানকে বলছে, জানি তো দিতেন আপনার স্বার্থ জড়িত এতে। পুরী পরিবারে গেলে পুরীর সাথে একটা হিউজ বিজনেস চলে যেত। আচ্ছা আবু বলেন তো, এত সম্পত্তি থাকা সত্ত্বেও কি জন্য আপনি এমন করলেন? আরিয়ানের কথায় ফিরোজ খান একটু ঘাবড়ে গেলেও সেটা প্রকাশ্য আনে না, সোজা সাপটাভাবে উত্তর দেয়, আমার চাওয়াতে স্বার্থ নেই। পুরী ছোটো, সেই সাথে মেয়ে, বিজনেসের জটিলতা ওর মাথায় ঢুকবে না। এখন অন্য কোথাও বিয়ে হলে এই বিজনেসে তারা ধ্বংস ডেকে আনবে, তার নিশ্চয়তা ছিল। এতিম বলে পুরীকে খোঁটা দিত না, তার কি নিশ্চয়তা ছিল? তাই বলে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক না। আজকে যদি পুরী আমাকে পছন্দ না করে বাইরে কোথাও ছেলেকে পছন্দ করত, বা ধরেন ওই চৌধুরীকে পছন্দ করত, তখন কি করতেন? সম্পত্তির জন্য সবকিছু ঊর্ধ্বে যে মেয়ে হলো পুরীকে এই খানবাড়িতে রাখতেন? ফিরোজ খান রাগের চল শক্ত করে বলে, রাখতাম। তোমার যা মনে করা করো, কিন্তু এখন বাড়িতে যে বিয়ের প্রস্তুতি নাও। যদিও সেই কাজ আগে সেরে রেখেছ, তবু আমার মান সম্মান তো রক্ষা করতেই হবে। ফিরোজ খানের কথায় আরিয়ান তাচ্ছিল্যভাবে হেসেই বলে, মান সম্মান? ওয়াও, কিসের মান সম্মান বলেন তো আব্বু? যে কিনা নিজের বোনের জামাইয়ের উন্নতি হিংসা করে তাদেরকে খুন করার চেষ্টা করে, তারা আবার মান সম্মান? অ্যাটেম্প টু মার্ডারের কেসে আসামি হয়ে জেল খাটাচ্ছে কথা, অথচ এখন সেই সম্পদ তার সম্পদ। স্যাহ! আরিয়ানের কথাগুলো যেন আচমকা বাস পড়ার মতো মনে হলো। ফিরোজ খান চিৎকার দিয়ে বলে ওঠে, মুখ সামলে কথা বলে, একদম চুপ। আরিয়ান ফিরোজ খানকে চুপ করানোর জন্য বলে, এত উত্তেজনা আপনার জন্য ভালো না, সামনের ছেলে বিয়ে চাপসাবে অনেক, এখন আসি। কথা শেষ করে আরিয়ান বড় বড় কদম ফেলে বেরিয়ে যায়। ফিরোজ খান আরিয়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আরিয়ানের বলা কথাগুলো একদম ঠিক, তিনি নিজেও জানেন, কিন্তু হিংসার পার্শ্ববর্তী হয়ে যে খুনের মতো জঘন্য কাজেও একসময় তিনি পিছুপা হয়নি। শেষমেশ তিনি যে পুরীর বাবা মায়ের অ্যাক্সিডেন্টের সাথে জড়িত ছিলেন না, এ কথা আজও আরিয়ান বিশ্বাস করে না। করবে বা কিভাবে? বিশ্বাস করা নিঃশ্বাস একবার যে গেলে আর ফেরত আসে না। রবিবার সন্ধ্যা, পুরী নিজের ঘরে এলোমেলোভাবে শুয়ে আছে। শুক্রবারে বিয়ের কথা বলার পর থেকে পুরী অন্তপক্ষে 100 বারেরও বেশি সময় আরিয়ানের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আরিয়ান পুরীর কাছ থেকে যেন লুকিয়ে থাকছে। এদিকে পুরীর অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছে। হঠাৎই পুরী কানে আসে মুমতাহিনা বেগমের ডাক। দরজার বাইরে দাঁড়িয়ে তিনি পুরীকে ডাকছে। শোয়া থেকে উঠে বসে চুলগুলো খোপা করে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখতে পায় মুমতাহিনা বেগম, জোহরা বেগম, মরিয়ম বেগম এবং সেলিনা বেগম এসেছে। সেলিনা বেগমকে দেখে পুরী অবাক হয়। সকলে হতে বড় বড় গহনা বক। দরজা থেকে সরে দাঁড়িয়ে ভিতরে আসতে বললে সকলে ভিতরে এসে বসে। মরিয়ম বেগম পুরীকে বলে, বিয়ের কথা শুনে পুরীর মন খারাপ? মরিয়ম বেগমের কথা শুনে পুরী বিস্মিত হেসে দুই দিকে মাথা নেড়ে বলে, না। তাহলে এমন দেখাচ্ছে কেন? চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে? মরিয়ম বেগমের কথা শেষ হতেই জোহরা বেগম বলে ওঠে, পরে বাড়ি যাওয়ার চিন্তা অন্যান্য মেয়েদের মন খারাপ থাকে, তা তোমার তো এমন না পুরী।
তাও এমন খারাপ কির জন্য? জোহরা বেগমের কথায় পুরীর মন খারাপ হয়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সেলেনা বেগমের পাশে। জোহরা বেগমের কথা বাকি তিনজনের মোটেও পছন্দ হয়নি। পুরীকে স্বাভাবিক করতে মুমতাহিনা বেগম বলেন, পুরী এদিকে আয় তো, আমার পাশে বস। বাধ্য মেয়ের মতো পুরী যে মুমতাহিনা বেগমের কাছে বসে। মুমতাহিনা বেগম পরম যত্নের সাথে পুরীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তোকে তোর মায়ের আর আমার গহনা দেখতে এনেছি, এগুলো বিয়েতে পরবি তাই। পাশে রাখা গহনার বক্স থেকে সবগুলো বড় বক্সটা নিয়ে পুরীর সামনে ধরে বলে, এতে তোর মায়ের গহনা, যেমন তোর মা রেখে গিয়েছিল তেমন ভাবে আছে, আজ পর্যন্ত কাউকে ধরতেও দেয়নি, তোর মায়ের স্পর্শ আছে সব গহনাতে। পুরী বক্সের দিকে টলমলে তাকায়। বাবা মা কি কেমন বুঝে ওঠার আগেই তারা পুরীর জীবন থেকে হারিয়ে গিয়েছিল। বাবার আদর, মায়ের শাসন কি জিনিস পুরীটা জানে না। তাদের স্পর্শ আসলে কেমন সেই সম্পর্ক তারা কোনো ধারণাও নেই। গহনাগুলো তার মায়ের শুনে চোখ থেকে নোনা জলের ধারা গড়িয়ে পড়ে। এত বছর কি মায়ের স্পর্শ লেগে আছে? থাকলেও থাকতে পারে। বক্স খুলে এক এক সব গহনা বের করে পরীক্ষা দেখায়। ছোট বড় মিলিয়ে কমপক্ষে 10 থেকে 15 জোড়া শুধু কানের দোল, তাছাড়া বড় জোড়া হার, সীতাগর, কণ্ঠসিক, কয়েক রকমের চেন, টিকলি, নাকের নথ, হাতের চুড়ি সবকিছু আছে, তাও এক জোড়া নয়, বেশ অনেক করেই। এত গহনা দেখে পুরী চোখ তুলে মুমতাহিনা বেগমের কাছে জিজ্ঞাসা করে, এত গহনা সব মায়ের? আরও আছে, তোর বাবার খুব শৌখিন মানুষ ছিলেন, যে জিনিস মনে হতো তোর মাকে আনে সেটাই কিনে দিত। দেখেছিস না কত রকম গহনা? হাতের বক্সটা পাশে রেখে দিয়ে আর একটা লম্বা দেখে বক্স নেয়। সেইটা খুলতেই পুরী দেখতে পায় পুরো বকজোড়া হার, সাথে আছে একটা মুকুট। এত বড় হার দেখে পুরী অবাক হয়ে যায়। পুরীকে অবাক হতে দেখে মুমতাহিনা বেগম আবার বলেন, এই হার তোর বাবা সৌদি আরব থেকে এনেছিল, তোর মা একবার হয়তো পড়েছে, তাও অল্প সময়ের জন্য। এত বড় স্বর্ণের হার দেখে জোহরা বেগমের চোখ চোর গাছ। এগিয়ে এসে দেখতে দেখতে বলে, এটা তো আগে কোনোদিনও দেখিনি, এটা কোথায় ছিল? ব্যাংকের লকারে ছিল। সব বক্স থেকে গহনা দেখানো শেষ হওয়ার আগে নিচ থেকে ফিরোজ খানের গলা আওয়াজ আলো। নিচে দাঁড়িয়ে মুমতাহিনা বেগমকে ডাকছেন। সমস্ত বক্স গুছিয়ে সাথে করে আবার নিচে নেমে নিয়ে আসেন। নিচে এসে দেখতে পান ফিরোজ খান, জুনায়েদ খান হাতে করে শপিং ব্যাগগুলো মিষ্টি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। মুমতাহিনা বেগম নিচে এসে জিজ্ঞাসা করেন, কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? ফিরোজ খান এগিয়ে যে হাতে শপিং ব্যাগ দিয়েই বলে, পুরীকে তৈরি করে নিয়ে এসো, এগুলো পুড়িয়ে ভালোভাবে সাজিয়ে আনবে। হাতে থাকা শপিং ব্যাগের ভিতর শাড়ি দেখে মুমতাহিনা বেগম জিজ্ঞাসা করেন, এখন এসব কি দিয়ে কী হবে? আগে রেডি করে নিয়ে আনো, তারপর দেখতে পাবে। আর তোমরা এই মিষ্টি আর খাবারগুলো সাজিয়ে নিয়ে আসো। ফিরোজ খানের কথা শেষ হতেই দেখতে পাই আরিয়ান আর তাহসিন বাড়িতে প্রবেশ করেছে। আরিয়ানকে দেখে বলে, আরিয়ান তুমি যে রেডি হয়ে নাও, জুনায়েদ আর তাহসিন তোমাকে রেডি করে দিবে। ফিরোজ খানের কথার আগামাতা বুঝতে না পেরে আরিয়ান বলে, রেডি হবো কেন? রেডি হয়ে আসো, তারপর বুঝবে। আরিয়ানকে বলে জুনায়েদ খানকে উদ্দেশ্য করে বলে, জুনায়েদ তুই তাহসিনকে নিয়ে যা, আরিয়ানকে রেডি করে নিয়ে আয়। বড় ভাইয়ের কথা মতো তাহসিনের সাথে নিয়ে আরিয়ানকে রেডি করতে উপরে নিয়ে যায়। এদিকে মুমতাহিনা বেগম আর সেলেনা বেগম মিলে যায় পুরীকে রেডি করতে। ফিরোজ খান বাচ্চা পার্টিকে ডেকে দ্রুত রেডি হতে বলে। সকলে ফিরোজ খানের মতো রেডি হতে চলে যায়। আর ফিরোজ খান সোফায় বসে ফোনে কিছু কাজ করতে থাকে। ঘণ্টাখানেকের মধ্যে পুরীকে রেডি করে আনে মুমতাহিনা বেগম ও সেলেনা বেগম নিচে নেমে নিয়ে আসে। রেডি হওয়ার সময় পুরী মনে হয় 1000বার জিজ্ঞাসা করেছে এখন রেডি করা হচ্ছে কেন, কিন্তু কোনো সদুত্তর পায়নি। অগ্রতা শাড়ি গহনা পরে রেডি হয়ে নিতে হয়। পুরীকে নামতে দেখে ফিরোজ খান দাঁড়িয়ে বলে, মাশাল্লাহ, আমার পরিমাকে অসম্ভব সুন্দর লাগছে, এদিকে এসে বসো। পুরীকে নিয়ে সোফায় বসিয়ে দেওয়া হয়। ফিরোজ খান সিঁড়ির কাছে দাঁড়িয়ে জুনায়েদ খান নাম ধরে ডাকতে থাকেন, জুনায়েদ, এই জুনায়েদ, কি করছিস এতক্ষণ ধরে? মেয়েদের থেকে বেশি সময় লাগছে। ফিরোজ খানের কথা শেষ হতেই দেখা যায় আরিয়ান, তাহসিন আর জুনায়েদ খান একসঙ্গে নেমে আসছে। কয়েক ধাপ আসতেই আরিয়ানের দৃষ্টি লিবদ্ধ হয় সোফায় বসে থাকা পুরী। নীল রঙের জামদানি শাড়িতে পুরীকে স্বর্গীয় অপসরা লাগছে। পুরীকে দেখে আরিয়ান পা থমকে যায়। অসাবধানতায় পা ফসকে পড়ে যাচ্ছিল। দুই দিক থেকে তাহসিন আর জুনায়েদ খান আরিয়ানকে ধরে ফেলে। জুনায়েদ খান আরিয়ানকে বলে, নিজের বউ দেখতে যেয়ে যদি এভাবে পরে হাত পা ভাঙিস তাহলে বিয়ে বাদে তো হাসপাতালে যেতে হবে। আর তোর বাপ, চাচা, চাচি সবাই আছে, কিছু তো লজ্জা কর বাপ। জুনায়েদ খানের কথা শুনে তাহসিন একটু শব্দ করে হেসে দেয়। আরিয়ান তাহসিনের হাসি শুনতে পেয়ে কুঁড়ি দিয়ে তাহসিনের পেটে গুঁতো দেয়। আঘাত পেয়ে তাহসিন হাসি বন্ধ করে আরিয়ানের কানে কানে বলে, ফাই কন্ট্রোল ইউর সেলফ। আরিয়ান ফিসফিস করে বলে, আই ক্যান্ট। সকলের কথায় পুরীর সিঁড়ির দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। মনের মধ্যে হাজারটা চিন্তা, কি হতে যাচ্ছে এখন। আরিয়ানকে এনে পুরী পাশে বসিয়ে দেওয়া হয়। আরিয়ানকে পরানো হয়েছে অফ হোয়াইট কালারের পাঞ্জাবি। আরিয়ানকে বসানো হলে ফিরোজ খান 2টা রিংয়ের বক্স বের করে একটা আরিয়ানের হাতে দেয়, অপরটা পুরী হাতে দিয়ে বলে, ছোট করে এঙ্গেজমেন্টের ব্যবস্থা করলাম যাতে বিয়ের কোনো অনুষ্ঠান বাদ না পড়ে। আরিয়ান পুরীকে আংটি পরিয়ে দাও। ফিরোজ খানের কথা শেষ হতেই আরিয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে,
আমি এই রিং পরাবো না। রিংটা টেবিলের উপর রেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। আরিয়ানের এমন কাণ্ডে সকলে ভীষণ অবাক হয়। পুরীর কাছে আরিয়ানের কথাটা অনেক বেশি অপমানজনক মনে হলো। মাথা নিচু করে নিজের চোখের জল আড়াল করার চেষ্টা করছে। আরিয়ানের মতিগতি পুরীর মাথায় কিছুই ঢুকছে না। আরিয়ান যেমনভাবে গিয়েছিল ঠিক তেমনভাবে দ্রুত ফিরে আসলো, হাতে করে একটা বড় বক্স আর একটা রিং বক্স। সেগুলো নিয়ে নেমে এসে ফিরোজ খানের দিকে তাকিয়ে বলে, আমার বউকে আমার টাকায় কেনা রিং পরাবো, আপনার কিনে দেওয়া রিং কেন দিব? আমার যথেষ্ট ইনকাম আছে নিজের বউয়ের জিনিস কিনে দেওয়ার মতো। আরিয়ানের লাগাম ছাড়া কথায় সকলে মুখ টিপে হাসছে। আরিফন মন খারাপ নিমিশে মিলিয়ে যে লজ্জায় রূপ নিল। আরিয়ানের কথা তার কান গরম হয়ে যায় লজ্জায়। এইদিকে ফিরোজ খান তাজ্জব বনে যায় আরিয়ানের কথায়। আরিয়ানকে কিছু না বলে মুমতাহিনা বেগমকে বলেন, হিনা হিনা, এই নির্লজ্জ ছেলে আমার হতেই পারে না। এ কেমন ছেলে জন্ম দিয়েছ, বাপ চাচা মানামানি নেই। মুমতাহিনা বেগম ব্যঙ্গাত্মক ভঙ্গিতে জবাব দেয়, আপনার রক্ত আপনার মতোই হয়েছে। মুমতাহিনা বেগমের কথা উপস্থিত সকলে হেসে ফেলে। এতে যেন ফিরোজ খান নিজের ফাঁদে নিজেই পড়ে যান। পরিস্থিতি স্বাভাবিক করতে বলেন, হয়েছে হয়েছে আরিয়ান, যাও এবার রিংটা পরিয়ে দাও। আরিয়ান যে পুরী পাশে বসে রিং বক্স খুলে একটা ডায়মন্ডের রিং বের করে পুরীর বাম হাতে অনামিকা আঙ্গুলে পরিয়ে দেয়। রিং পরানোর সময় আরিয়ান খেয়াল করে পুরীর হাত অসম্ভবভাবে কাঁপছে। বইয়ের মধ্যে এই অস্থিরতা দেখে আরিয়ান মুচকি হাসে। আরিয়ানের রিং পরানো শেষ হলে ফিরোজ খান পুরীকে বলে, পরিমা এবার তুমি রিংটা পরিয়ে দাও। আরিয়ান তখন থামিয়ে দিয়ে বলে, আমার এখনো শেষ হয়নি, 1 মিনিট ওয়েট। পুরীকে থামিয়ে দিয়ে আরিয়ান পাশে থাকা বক্স খুলে বক্সে ছিল আর একটা ডায়মন্ডের নেকলেস আর এক জোড়া চুড়ি। সেগুলো নিজের হাতে পরিয়ে দেয় পুরীকে। নেকলেস পরানোর সময় পুরী কানের কাছে কোন ফিস করে বলে, রাতে রুমের দরজা খোলা রাখবে। আরিয়ানের কথা শুনে পুরী চমকিত নয়নে আরিয়ানের দিকে তাকায়। তখনই দুইজনে চোখাচোখি হয়ে যায়। এবার পুরী আরিয়ানকে রিং পরিয়ে দিয়ে কেক কাটে। ওরা নম্বরবিহীন কিন্তু খুবই সুন্দরভাবে দুইজনে আংটি বদল হয়ে যায়। রাতের খাওয়া দাওয়া সকলে একসাথে করে। বাড়ির ছোটদের যেন আনন্দের শেষ নেই। ওদের সাথে ভিডিও কলে যুক্ত ছিল আরিশা ঈশান। তাহসিন তার দক্ষ হাতে আরিয়ান আর পুরী এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখে। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেলে আছে, সবাই দেখে নেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।